অধ্যায় 4 দেওয়া আছে চতুর্ভুজ। আমরা চতুর্ভুজ নিয়ে আমরা আলোচনা করব। তো চতুর্ভুজের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা জানি প্রতিটি চতুর্ভুজে 4টা বাহু 4টা কোণ থাকে, সেগুলো আমরা দেব। আবার 4টা কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি, মানে 4 সমকোণ। চতুর্ভুজে বিপরীত কোণগুলো হচ্ছে আপনার দুইটা যোগ করলে, বিপরীত দুইটা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি হবে। আর চতুর্ভুজে দুইটা কর্ণ আছে। এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে শিখতে হবে, কারণ এই বৈশিষ্ট্য দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক আমাদের করা হয়। এখানে চতুর্ভুজ বিভিন্ন ধরনের আছে, আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, কাইট দেওয়া আছে। কাইট মানে হচ্ছে ঘুড়ি, সেটা দিয়েও আমরা মানে সূত্র বা অঙ্ক আছে। তো আমরা যদি খেয়াল করি, আয়তক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল বলা হয়, বর্গের স্কোয়ার, সামান্তরিককে বলা হয় প্যারালালগ্রাম বলা হয়, ট্রাপিজিয়ামকে বলা হয় ট্রাপিজয়েড বলা হয়, রম্বসটা বলে রম্বসে, আর কাইট মানে হচ্ছে ঘুড়ি, কাইট শব্দ হচ্ছে ঘুড়ি, এটা দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন দেখেন, একটা চতুর্ভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, বলছে পরিসীমা নির্ণয় করো। আমরা জানি এই চতুর্ভুজের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এভাবে দিয়ে আমরা নির্ণয় করে নেব। এখানে যতগুলো আছে সবগুলো এটাই করছে। 4 নম্বর দেখেন, একটা চতুর্ভুজের 3 কোণের সমষ্টি দেওয়া আছে 280 ডিগ্রি, তাহলে চতুর্থ কোণ কত? তা আমরা জানি চতুর্ভুজের 4 কোণ হচ্ছে 360 থেকে 280 বিয়োগ দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। একইভাবে দেখেন, আমরা যে কোনো আপনি অঙ্ক করেন না কেন, এভাবে আপনি নর্মালি আপনি করতে পারেন যে বৃত্তস্থ চতুর্ভুজে একটা কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণ কত? আমরা জানি যে মানে একটু আগে আমরা বৈশিষ্ট্য পড়ছিলাম যে চতুর্ভুজে বিপরীত 2 কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 70 হয়, তাহলে আরেকটা হবে 110, কারণ 110-এর সাথে 70 যোগ করলে তো 180 ডিগ্রি, কারণ বিপরীত 2 কোণ হচ্ছে কি আপনার 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 70 হয়, তাহলে এই কোণের বিপরীতটা যেটা, দুইটা মিলে কিন্তু 180 হবে। অধ্যায় 5 আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে আয়তক্ষেত্র, সেটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলার যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে দেওয়া আছে আমরা কিছু বৈশিষ্ট্য আছে বা সূত্র আছে যেগুলো আমরা শিখতে পারি। যেমন আয়তক্ষেত্রে কয়টি কোণ আছে সমকোণ, আমরা জানি 4টা কোণ হচ্ছে সমকোণ। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই সমকোণ, মানে 90 ডিগ্রি বরাবর দেওয়া হয়, লম্ব হিসেবে দেওয়া হয়। তাহলে আমরা যদি খেয়াল করি, যেমন একটা আয়তকার ক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ আছে, এর পরিসীমা কি? পরিসীমা সূত্র আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা দিলে হয়। বা আমরা মনে করেন যে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 400 বর্গমিটার, এর প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য কত বা পরিসীমা কত। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তো আমরা নাই, তাহলে প্রস্থ দেওয়া আছে 16 দিলাম, আর ক্ষেত্রফল দেওয়া আছে 400। এখান থেকে দৈর্ঘ্য বার করলাম 25। এখন পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমরা দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, দিলে উত্তর বের হবে। সবগুলো এভাবে হবে। আপনি খেয়াল করেন 10 নম্বরটা দেওয়া আছে, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে বিস্তারের 3 গুণ। বিস্তার মানে হচ্ছে আপনার প্রস্থ, তাহলে বলতেছে দৈর্ঘ্য যদি 48 মিটার হয়, তাহলে পরিসীমা কত? তাহলে বলতেছে দৈর্ঘ্য যদি 48 মিটার হয়, তাহলে বিস্তার হচ্ছে কি আপনার দৈর্ঘ্য হচ্ছে আপনার বিস্তারের 3 গুণ। তাহলে বিস্তারে আপনি বার করতে পারবেন দৈর্ঘ্যরে যদি 3 দ্বারা ভাগ করেন, অর্থাৎ বিস্তার মানে হচ্ছে প্রস্থ, প্রস্থ যত হবে দৈর্ঘ্য হচ্ছে তার 3 গুণ। তো দৈর্ঘ্য যদি 48 হয়, এটার মধ্যে 3 গুণ আছে, তাহলে 3 দ্বারা ভাগ করলে তো আমরা বিস্তার মানে প্রস্থ আমরা পেয়ে যাব। এখন পরিসীমা বলছে পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ দিলেই হয়ে যাবে। এখানে যতগুলো আছে সবগুলো একই নিয়মে আপনারা বের করতে পারবেন। এখানে যতগুলো আছে, যেমন একটি আয়তাকার জমি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, উহার ক্ষেত্রফল কত হলে পরিসীমা কত? তাহলে এখানে আমরা নর্মালি আমরা বের করতে পারি। আপনি খেয়াল করে দেখেন যে দৈর্ঘ্য বলছে প্রস্থের দ্বিগুণ, তাহলে আমরা এখানে যে সূত্র দিচ্ছে এই সূত্রটা বের করতে হবে এমন কোনো কথা না। আমরা আমাদের নিজেদের মতো সূত্র বের করতে হবে। আমরা লিখতে পারি যে প্রস্থ হচ্ছে x, প্রস্থ যদি x ধরি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হবে 2x। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি 2x গুণ হবে x সমান সমান লিখবো। আমরা কত লিখবো? ওই যে ক্ষেত্রফল দেওয়া আছে 800 দেওয়া আছে, এখান থেকে আমরা পাবো সমান সমান যদি আমরা দিই, তাহলে 2x এর সাথে x গুণ করলে হবে 2x স্কোয়ার, 2x স্কোয়ার সমান সমান হবে 800। এখান থেকে 800 যদি 2 দ্বারা ভাগ করে 400 যদি আমরা মানে স্কোয়ার আছে যদি রুট দিই, তাহলে আমরা পাবো 20 পাবো। এভাবে আমরা প্রস্থ পাই যাব 20। আর তাহলে দৈর্ঘ্য ধরছিলাম 2x, 2 গুণ 20 দিলে হবে দৈর্ঘ্য হবে 40 হবে। তারপর আমরা এখান থেকে পরিসীমা নির্ণয় করবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটার মতো যে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল গুণ দেওয়া আছে, এভাবে আমরা করবো না। আমরা নর্মাল মতো আমরা করবো, প্রস্থ ধরবো x, দৈর্ঘ্য হবে 2x, তারপর ক্ষেত্রফল হবে এভাবে 2x গুণ x সমান সমান দেবো আমরা 1250। এখান থেকে x এর মান বের করব। তো এখানে যেগুলো আছে সবগুলো এই একই নিয়মে দেওয়া আছে। আপনি এখানে আলাদাভাবে কোনো দেওয়া নাই। হ্যাঁ, দৈর্ঘ্য দেওয়া থাকলে মানে প্রস্থ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখানে এইগুলো দেওয়া আছে, সবগুলো কিন্তু এইভাবে করা হয়।
তো আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন দেওয়া আছে 26 নম্বরটা একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। তা আমরা ধরলাম দৈর্ঘ্য হচ্ছে 3x, যেহেতু দৈর্ঘ্য 3 দেওয়া আছে 3x ধরলাম, আর প্রস্থ ধরলাম 1, যেহেতু আছে 1x ধরলাম। তাহলে পরিসীমা দেওয়া আছে 200, তাহলে আমরা যে পরিসীমা সূত্র লিখি 2 × দৈর্ঘ্য যুগ প্রস্থ, 2 দিয়ে দৈর্ঘ্য ধরছিলাম 3x, প্রস্থ ধরছিলাম x। এখান থেকে আমরা x এর মান বের করলাম, x এর মান হচ্ছে আপনার 25। তাহলে এখন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ধরছিলাম 3x, তাহলে 3 × x, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে কি আপনার যে x মানে হচ্ছে 25। তাহলে এখন বলছে ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আমরা বের করছি 75 আর প্রস্থ হচ্ছে আপনার ওই যে x এর মান যেটা 25, সেটা এখান থেকে আমরা গুণ করলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমরা এইভাবে আমরা বের করব, অন্য কোনো নিয়ম দেখব না। একইভাবে 24 এখানে দেওয়া আছে দেখেন 28 নম্বরটা দেওয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ ধরলাম ক, দৈর্ঘ্য বলছে 3 গুণ 3 ক, আর পরিসীমা যেহেতু 24 দেওয়া আছে আমরা পরিসীমা বার করি 2 × দৈর্ঘ্য যুগ প্রস্থ, 2 দিয়ে দৈর্ঘ্য দিলাম আমরা 3 ক, প্রস্থ দিলাম আমরা ক, দিয়ে আমরা গুণ করে হলো 8 ক হইল। তাহলে এই 8 ক হচ্ছে পরিসীমা, আর প্রশ্ন কিন্তু পরিসীমা দেওয়া আছে 24, তাহলে 8 ক সমান 24 হলে এখান থেকে কর মান বার করলাম 3। ক হচ্ছে আপনার প্রস্থ, তাহলে প্রস্থ দিলাম 3, আর দৈর্ঘ্য কত 3 ক আসলো, 3 গুণ ক মানে 3 × 9। এখন বলছে ক্ষেত্রফল নির্ণয় করে, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3 × 9 3 নং 27। এভাবে আমরা সহজে বের করতে পারি। শর্টকাট না দেখে এই নিয়মটা আমরা ফলো করব, তাহলে সহজে এখানে যতগুলো আছে ক্ষেত্রফল আপনি ইজিতে বার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখন আপনি যদি খেয়াল করে দেখেন এখানে সবগুলো কিন্তু এভাবে দেওয়া আছে, এগুলো পরীক্ষা আসে নাই, এখানে একটা আসছে পরীক্ষা আসছে, সেটা আমরা দেখতে পারি। যেমন 34 নম্বরটা আপনি খেয়াল করেন একটি আয়তাকারের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আপনার 10, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে যে দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে 10, কর্ণ দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই, তো দৈর্ঘ্য ধরলাম আমরা x ধরলাম। তাহলে দৈর্ঘ্য যদি আমরা x ধরি তাহলে আপনি খেয়াল করে দেন এই যে এখানে আয়তক্ষেত্র অর্ধেকটা চিন্তা করেন, অর্ধেকটা এই যে এই অর্ধেকটা চিন্তা করেন, অর্ধেকটা চিন্তা করলে দেখা যায় এখানে একটা ত্রিভুজ পাইতেছে আমরা। এখানে যদি x থাকে তাহলে উপরেও কিন্তু x, আর আমরা যদি বলি এই দিক দিয়ে প্রস্থ 10 হলে এই দিক দিয়েও প্রস্থ 10। তাহলে আপনি যদি অর্ধেকটা চিন্তা করেন তাহলে অর্ধেকটা চিন্তা করলে দেখেন অতিভুজ হচ্ছে, অর্ধেকটা চিন্তা করলে ত্রিভুজ হচ্ছে, তাহলে অতিভুজ হচ্ছে 15, লম্ব হচ্ছে 10, ভূমি হচ্ছে x। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার মানে 15 স্কয়ার, লম্ব স্কয়ার মানে 10 স্কয়ার, ভূমি স্কয়ার x স্কয়ার। এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারি। তাহলে এখান থেকে x এর মান যদি আমরা বের করি, x হচ্ছে আপনার প্রস্থ, দৈর্ঘ্য x হচ্ছে আপনার, তাহলে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, এখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আপনার আমরা বার করবো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা পাইলাম আপনার √125, আর প্রস্থ তো দেওয়া আছে 10, আমরা গুণ করলেই হয়ে যাবে। এভাবে আমরা নির্ণয় করবো। এখানে ক্ষেত্রফল যে দিচ্ছে এরা মানে সূত্রটা উপরে যে সলিউশনটা দিচ্ছে এটা আমরা করবো না, নিচেরটা আমরা করব। অর্থাৎ কি আমরা যদি কর্ণ দেওয়া থাকে তাহলে আমরা এটা ত্রিভুজ পাবো, অর্ধেকটা চিন্তা করব। তাহলে প্রস্থ যদি 10 দেওয়া থাকে আর কর্ণ যদি 15 থাকে, কর্ণটা এখন এই ত্রিভুজের কী হইতেছে অতিভুজ হইতেছে, আর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x। তাহলে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার দিয়ে আমরা x এর মান বের করে নিব। সবগুলো এখানে এইভাবে হয়, এগুলো পরীক্ষা আসে নাই তাই এখানে আমরা দেখাচ্ছি না, সবগুলো একই নিয়মে আপনি করতে পারবেন। আপনি যদি খেয়াল করেন দেখেন এটা একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 36, ক্ষেত্রফল দেওয়া আছে 80, তাহলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেন। তাহলে দৈর্ঘ্য দিলাম আমরা x, প্রস্থ দিলাম আমরা y, পরিসীমা সূত্র হচ্ছে 2 × x + y মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। হিসাব করে আমরা 2 এদিকে পাঠাইলে 36 2 দ্বারা ভাগ করলে 18, তাহলে x + y সমান পেলাম 18। আর ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, x y দুইটা গুণ করলাম, এটা হচ্ছে 80। এখন 1 নং সমীকরণ 2 নং সমীকরণ থেকে আমরা যেভাবে হোক আমরা প্রতিস্থাপন বলেন, অপনয়ন বলেন বা সূত্র দেওয়া হোক, আপনি এখান থেকে x এর মান এবং y মান বের করবেন। তাহলে x এর মান হচ্ছে 10, y মান হচ্ছে 8, সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে একটা দেওয়া আছে দেখেন একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 18, প্রস্থ দেওয়া আছে 10, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ক্ষেত্রফল ঠিকই থাকবে। তাহলে দৈর্ঘ্য যেহেতু 18 দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 10, ক্ষেত্রফল হচ্ছে আপনার দৈর্ঘ্য গুণ প্রস্থ 180। এখন নতুন দৈর্ঘ্য দেওয়া আছে আপনার 25 দেওয়া আছে, নতুন দৈর্ঘ্য যদি 25 দেওয়া থাকে তাহলে মানে প্রস্থ কত আমরা জানি না, প্রস্থ বলছে কত হইতেইব, তাহলে আমরা প্রস্থ দিলাম আমরা ক ধরলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা দিলাম 25 গুণ ক দিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলাম, এই ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হবে 180, কারণ ক্ষেত্রফল বলছে অপরিবর্তিত থাকবে, মানে 18 আর 10 দেওয়া যে ক্ষেত্রফল পাইছি নিচেরটা ক্ষেত্র সেম ক্ষেত্রফল। তাহলে আমরা 180 দিলাম, এখান থেকে কর মান বের করলাম, ক হচ্ছে 7.2, তার মানে যদি প্রস্থ আমরা 7.2 করি তাহলে দৈর্ঘ্য 25 হলে হোক ক্ষেত্রফল একই থাকবে। এখানে এইভাবে এখানে সব অঙ্কগুলো এভাবে দেওয়া আছে, বেশিরভাগ অঙ্ক বিভিন্ন পরীক্ষা আসে নাই, এরা নিজেরা বানাইছে, কিন্তু আপনি দেখবেন যে এই একই নিয়মে এখানে সবগুলো দেখবেন পরীক্ষা আসে নাই।
52 নাম্বার দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়াইছে আর প্রস্থ 20% কমাইছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আপনি ধরেন দৈর্ঘ্য হচ্ছে আপনি ধরলাম x, প্রস্থ হচ্ছে y, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি xy। এখন বলছে দৈর্ঘ্য 20% বাড়াইছে, দৈর্ঘ্য যদি 20% বাড়াই তাহলে এর সূত্র হচ্ছে গিয়ে x প্লাস x এর 20%, মানে আমরা এইভাবে লিখবো, এখানে যে আছে এটা আমরা এইভাবে লিখবো যে x প্লাস দৈর্ঘ্য মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য এর মান হচ্ছে গুণ 20%। তাহলে 20% যদি লিখে আমরা জানি 20% হচ্ছে মানে নিচে 100, তাই নিচে 100 দিয়ে দেবো আমরা, আর উপরে হবে 20 আর 1 গুণ করলে 20x হইব, নিচে 100। তো এটা লিখছে 20x আর নিচে 100, এখানে কাইটটা শুরু করছে কয়টা যোগ করছে, পাইছি আমরা 5/6 x পাওয়া গেছে। প্রস্থ বলছে হ্রাস, তাহলে আমরা সেম একইভাবে বলছি যে প্রস্থ লিখবো y, হ্রাস যেহেতু কম তাই আমরা বিয়োগ দেবো y বিয়োগ y এর, y কিন্তু প্রস্থ ধরছিলাম আমরা, y এর 20%। তাহলে 20% হলে আমরা জানি নিচে 100 হবে, নিচে 100 দেব, তাহলে 20y আর নিচে 100, দেখেন 20y নিচে 100, কাইটটা শুরু করে আমরা 5/4 y পাইছি। তাহলে এখন আমরা যদি ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা ক্ষেত্রফল আমরা বের করলে এখানে যে দৈর্ঘ্যটা পাইলাম এখন আর এখানে যে প্রস্থটা পাইলাম, এই দুইটা xy দেয়া, এটা আমরা ক্ষেত্রফল বার করলাম। ক্ষেত্রফল হচ্ছে আপনার 25/24 xy, 25/24 xy, আর আগের ক্ষেত্রফল ছিল শুধু xy, আর এখনের ক্ষেত্রফল হচ্ছে আপনার 25/24 xy। তো এখন বলতেছে যে তাহলে মানে ক্ষেত্রফলটা আমরা কত কমছে সেটা আমরা বার করতাম। তাহলে আমরা যে শতকরা হ্রাস পাইছি, যেটা শতকরা বার করার নিয়ম হচ্ছে কি আপনার এখানে আপনি কী করতে হবে, কত আগে কমছে সেটা আমরা করব। সেটা হচ্ছে আপনার ওই যে এই যে এখানে দেওয়া আছে xy দেওয়া আছে, এই xy থেকে আপনার 24/25 xy যেটা আছে এটা বিয়োগ করব। বিয়োগ করে যে মানটা পাবো এই মানটারে আমরা নিচে আমরা কি দেবো, ওই যে নর্মাল ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটা ভাগ দিব আর পাশে দেবো 100% গুণ, কারণ শতকরা বার করুন। এখানে কাজ করে হিসাব করে আমরা দেখলাম 4% পাইলাম, তো আমরা বলবো যে 4% কী হয়েছে, ডিক্রিজ মানে কমছে। এভাবে আমরা বের করব। সবগুলো এখানে এভাবে হয়, এখানে বেশিরভাগগুলো এগুলো আসে না পরীক্ষায়, তাই দেখা যায় দেখানো হয়েছে। দেখেন 57 নম্বর দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইল। তাহলে আমরা ধরলাম দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ দিলাম y, ক্ষেত্রফল হচ্ছে xy, আর দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইলে আমরা লিখবো x যোগ x এর 5% বৃদ্ধি পাইছে তাই যোগ করছি। যোগ করে দেখলাম দৈর্ঘ্য হচ্ছে আপনার 21x/20 দেওয়া আছে, প্রস্থ কিন্তু আগেরটাই রয়েছে, তাহলে নতুন ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য যেটা পাইছি এটা আর প্রস্থ দিয়ে দিলাম y, কাজ করে দেখলাম যে এটা পাইছি। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল আসলে xy আর এখন হচ্ছে এটা ক্ষেত্রফল। এখন কত বৃদ্ধি পাইছে আমরা বিয়োগ করলে বোঝাইব। তাহলে এটা থেকে আগেরটা যদি আমরা বিয়োগ করি তাহলে 20/xy যেটা এটা হচ্ছে বৃদ্ধি পাইছে। এখন শতকরা যেহেতু বলছে, শতকরা বার করার নিয়ম হচ্ছে যেটা বৃদ্ধি পাইছে এটা আমরা উপরে লিখবো, আর নর্মাল যে ক্ষেত্রফলটা এটা নিচে লিখবো, আর সাথে আমরা 100 গুণ দেবো, কারণ শতকরা যেহেতু। এখানে আমরা হিসাব করেও নিচে ভগ্নাংশটা উল্টাইয়া আমরা দেখলাম যে 5% পাইলাম কাটাকাটি করে, তাহলে আমরা বলবো যে 5% কী হইলো, বৃদ্ধি পাইছে। এভাবে আমরা এখান থেকে বের করবো সকল অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে সব। বেশিরভাগ ক্ষেত্রে এখানে পরীক্ষা আসে নাই, তাই আমরা এগুলো না দেখাই, আর যেগুলো আসছে এগুলো দেখি। খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে 66 নাম্বারটা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য নির্ণয় করতাম। তাহলে আমরা দৈর্ঘ্য দিলাম আমরা x, আর প্রস্থ বলছে দৈর্ঘ্য থেকে 6 মিটার কম, তাহলে দৈর্ঘ্য যদি x ধরছিলাম x থেকে 6 মিটার বিয়োগ করছি। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বার করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলাম সমান ক্ষেত্রফল 160 দিলাম, এখান থেকে x এর মান বের করলাম, x এর মান হচ্ছে 16, আর মাইনাসটা গ্রহণযোগ্য নয়। এভাবে আমরা সহজে এখানে সবগুলো আমরা বের করতে পারি। অধ্যায় 6 দেওয়া আছে সামান্তরিক, আমরা সামান্তরিক নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য আছে, যে কোনো কোণই সমকোণ নয়, বিপরীত কোণগুলো পরস্পর সমান, কর্ণ দুটি অসমান, এইগুলো যেগুলো আছে আমরা শিখব। পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে আপনার ভূমিফলন উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, অর্থাৎ ভূমিফলন উচ্চতা দিয়ে ক্ষেত্রফল হবে। তো আমরা যদি খেয়াল করে দেখি এখান থেকে তেমন যদি দেখি যেগুলো বিভিন্ন সালে আসছে, এটা 2003 সালে আসছে, অনেক আগে, যেগুলো আমরা না দেখি। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে আমরা যদি দেখি যে প্রশ্নগুলো, এটা 2001 আসছে, এটা অনেক আগে। আচ্ছা, 4 নম্বরটা দিকে আমরা যেখানে দেওয়া আছে PQR এর সামনে কোণ P দেওয়া আছে 100 ডিগ্রি, তাহলে কোণ Q এর মান কত হবে? তাহলে মনে রাখতে হবে আমরা জানি একটা কোনো চতুর্ভুজের, এটা আমরা আগে পড়ছিলাম, অর্থাৎ 2-3 ভিডিও আগে হবে সম্ভবত, যে কোনো ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো চতুর্ভুজে বিপরীত কোণ যেটা আছে, দেখেন P এর বিপরীত কোণ কিন্তু আর কোণ, এই বিপরীত দুই কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি হবে। কিউ এর বিপরীত কোণ হচ্ছে S কোণ, দুইটা যোগ করলে 180, তাহলে একটা যেহেতু 100 তাহলে আর একটা 80 ডিগ্রি, আমরা এমনি বলতে পারি, কারণ দুইটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি।
এভাবে আমরা নির্ণয় করতে পারি। এখানে দেখছেন কোনো সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে আপনার দৈর্ঘ্য গুণ প্রস্থ বা ভূমিফলন উচ্চতা, যেটা এটাই, অর্থাৎ ভূমিফলন উচ্চতা হচ্ছে আপনার সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি মানে দেখি বেশিরভাগ প্রশ্নে এরকম ভিত্তিতে আসে, আমরা যদি খেয়াল করি এগুলো কি বিভিন্ন পরীক্ষা আসে নাই, তো আমরা এখানে দেখা যায় যে এখানে দেখেন যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বিভিন্ন পরীক্ষা আসে নাই, এই কারণে আমরা আলোচনা করতেছি না। তো এগুলো দেওয়া আছে, এগুলো একটা নিজের এক্সাম্পল হিসেবে দেওয়া দিচ্ছে যাতে আপনি শিখতে পারেন, এই কারণে এখানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেওয়া আছে। তো আমরা যদি 7 অধ্যায় যাই আমরা, তাহলে বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য, যদি আমরা বর্গের বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা শিখতে পারবো বর্গের বৈশিষ্ট্য। আমরা দেখি 4টি বাহু সমান, প্রত্যেকটা কোণ হচ্ছে আপনার 90 ডিগ্রি, কর্ণ দুটি সমান, এগুলো আমরা বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, সেগুলো আমরা শিখব। তো বর্গক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি যে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এগুলো দেওয়া আছে এখানে। তো আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর উপর স্কয়ার দিলে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে দেখেন 3 নাম্বারটা দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2 হলে ওই বর্গক্ষেত্রের মানে ক্ষেত্রফল নির্ণয় করতাম। তো বর্গক্ষেত্রে কর্ণের সূত্র হচ্ছে √2a, এটা হচ্ছে সূত্র বর্গের কর্ণ। তাহলে কর্ণের সূত্র যেহেতু আছে √2a দেওয়া আছে, তাহলে আমরা √2a সমান লিখবো 4√2, কারণ কর্ণের মান আছে 4√2, এখান থেকে আমরা এর মান বার করব। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বা a স্কয়ার, এ মান হচ্ছে এক বাহু, তাহলে আমরা এখান থেকে বাহু স্কয়ার মানে দিলেই বের হয়ে যাবে। একইভাবে দেখেন একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এর পরিসীমা অর্ধেক নির্ণয় করো, তাহলে বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a আর বর্গের কর্ণের মান আছে 6√2, এখান থেকে আমরা এর মান বার করব। এখন বর্গের অর্ধেক পরিসীমা বলছে, আগে আমরা পূর্ণ পরিসীমা নির্ণয় করি। বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহু, পাইলাম আমরা 24 2 দ্বারা ভাগ করলে তো অর্ধেক হয়ে যাবে, কারণ বলছি তো পরিসীমা অর্ধেক নির্ণয় করতে বলতেছে। একইভাবে আমরা যদি খেয়াল করি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কয়ার, যেটা এটা, বা হাফ ইন্টু a স্কয়ার যেটা, সেটা দেওয়া আসছে এখানে। অথবা আমরা যদি খেয়াল করি একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করা, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র আমরা লিখতে পারি, ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য এর উপর স্কয়ার দিলে সেটাও হবে। আর আমরা যদি ইচ্ছা হলে আলাদাভাবে নির্ণয় করতে পারি, উপরে যে আমরা বলছি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা আগে বার করতে পারি যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a, এটা সমান আমরা দিতে পারি আপনার 7.5 দিতে পারি। এখান থেকে আমরা বাহু দৈর্ঘ্য a বার করব, তারপর এখান থেকে আমরা ক্ষেত্রফল বাহু স্কয়ার বার করতে পারি, একই নিয়ম, কোনো সমস্যা নাই। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখেন একটি বর্গাকার জমির এক পাশের দৈর্ঘ্য দেওয়া আছে 24 ফুট, তাহলে এর ক্ষেত্রফল কত আমরা জানি, তাহলে কি এটা মানে বর্গাকারের ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল বাহু স্কয়ার দিলে হবে। তো আমরা যদি খেয়াল করে দেখি বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মে অঙ্কগুলো আছে, যেগুলো আমরা বললাম যে এই একই নিয়মে দেওয়া আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে সূত্রগুলো সেটা দিয়েছে, আপনি দেখেন একটি বর্গের এক বাহু হচ্ছে 5 ইঞ্চি হলে পরিসীমা বলতেছে। তো বর্গের মানে পরিসীমার সূত্র হচ্ছে কি আপনার 4 গুণ 1 বাহু দৈর্ঘ্য, তো 4 গুণ 1 বাহু হচ্ছে 5, 4 5 20 ইঞ্চি। এভাবে আমরা নির্ণয় করতে পারি। আপনি দেখেন যে কোনোগুলো, আপনি যদি এটা দেখেন যে একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল দিচ্ছে 1 হেক্টর, বাগানটির পরিসীমা নির্ণয় করা, তাহলে আমরা ক্ষেত্রফল যদি 1 হেক্টর দিচ্ছে, 1 হেক্টর হচ্ছে আপনার 10,000, একক দশক শতক হাজার 10,000 বর্গমিটার, এটা নির্ণয় করব। তাহলে 1 হেক্টর যে 10,000, সেটা আমরা পরিমিতি যেটা আছে সেখানে আমরা মানে পরিমাপ অধ্যায়ে আমরা আলোচনা করেছি। 1 হেক্টর হচ্ছে 10,000 বর্গমিটার, তাহলে ক্ষেত্রফলে যদি আমরা মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তাহলে যদি এক বাহু বার করতে চাই তাহলে ক্ষেত্রফলটা আমরা যদি রুট দিই, ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার, আর বাহু বার করতে হলে ক্ষেত্রফলটা যদি আমরা রুট দিই তাহলে এক বাহু বের হবে, তাহলে আমরা এক বাহু বার করলাম আমরা 100 মিটার। এখন পরিসীমা সূত্র 4 গুণ 1 বাহু 400 মিটার, বসে বাগানটির পরিসীমা কত, তো আমরা বললাম যে 400 মিটার। এভাবে আমরা সহজে আমরা বের করতে পারি যে কোনো জিনিস। আপনি দেখেন 21 নম্বরটা দেওয়া আছে একটি বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য y হলে আর কর্ণের দৈর্ঘ্য সূত্র, কর্ণের সূত্র হচ্ছে √2a, মানে √2 এক বাহু, √2 দিয়ে গুণ করে এক বাহু, তাহলে আমরা এটা তো আমরা উপরে আলোচনা করেছি। সেম একইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন 5 সেন্টিমিটার বাহু বর্গে কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের সূত্র আমরা পড়েছি √2a, এখানে √2a দিলে কর্ণ হয়ে যাবে, যেটা আমরা উপরে আলোচনা করেছি। এখানে এটা দেখেন একটা বর্গের কর্ণে দেওয়া আছে 6 ফুট হলে ক্ষেত্রফল নির্ণয়, তাহলে আমরা কর্ণের সূত্র আছে √2a বা a√2 যেটাই বলি, √2a 6 দেওয়া আছে, এখান থেকে আমরা এর মান বার করব, বার করে আমরা ক্ষেত্রফল যেহেতু বলছে তাহলে বাহু স্কয়ার দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। সবগুলো এখানে যেগুলো আছে সবগুলো এই নিয়মের সূত্রগুলোই দেওয়া আছে। আপনি যদি খেয়াল করে দেখেন দুইটি বর্গের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে a আর b, ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এ বর্গের বাহু সূত্র ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তার মানে কি a স্কয়ার আর b স্কয়ার, যেহেতু তাদের অনুপাত বলছে তাহলে a স্কয়ার b স্কয়ার হচ্ছে আপনার দুইটার ক্ষেত্রফল, মাঝখানে অনুপাত দিয়ে দিলাম। এভাবে করলে সহজে আপনি ইজিতে আপনি এখানে যতগুলো আছে সবগুলো আপনি এখান থেকে আপনি একই নিয়মে আপনি অঙ্কগুলো করতে পারেন, এটা কোনো ভিন্ন কোনো নিয়ম নাই, সবগুলো আপনি দেখবেন একই নিয়মে করবেন।
48 নম্বর দেখেন, একটি বর্গের বাহু দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো বর্গের বাহু ধরলাম আমরা x ধরলাম, তাহলে তার ক্ষেত্রফল হবে কি x স্কয়ার। এখন বলছে 3 গুণ বৃদ্ধি করতাম, তাহলে বাহু হবে 3x, তাহলে ক্ষেত্রফল হবে কি 9x স্কয়ার। তাহলে এখন কত বৃদ্ধি পাইছে আমরা বিয়োগ করলে তো চলে 9x স্কয়ার, বা এখানে ভাগ করে দেখাইছে কত বৃদ্ধি, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখলাম যে 9x স্কয়ার উপরে দিলাম আর আগের ক্ষেত্রফলটা x স্কয়ার নিচে দিলাম, গুণ করে দেখলাম যে 9 গুণ বৃদ্ধি পাইছে। এভাবে আমরা দেখাই দিলেই উত্তরটা হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে প্রশ্নগুলো তেমন আসে না, দেখেন এগুলো আসে না, নিজেরা বানাই দিচ্ছে, কারণ যেহেতু আপনি শেখার জন্য বোঝার জন্য দেওয়া দিচ্ছে। অনেকগুলো আছে যেগুলো মানে বেশি পুরাতন, এগুলো আমরা না করি। এখানে দেখেন 57 নম্বর দেওয়া আছে, কোনো বর্গের প্রতি বাহু যদি 50% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাইছে। তাহলে আমরা ধরলাম যে মানে ক্ষেত্রফল ধরলাম, বর্গের ক্ষেত্রফল হচ্ছে 100, তাহলে 50% বৃদ্ধি পাইলে এখন ক্ষেত্রফল হবে কত 150 হবে। তাহলে এখন যদি আমরা মানে খেয়াল করে দেখেন যে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, মানে আপাতত মানে দেখা গেল যে আমরা ধরলাম যে পূর্বের দৈর্ঘ্য ছিল 100 ধরলাম, তাহলে 50% বৃদ্ধি পাইলে দৈর্ঘ্য হবে কত 150। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা যদি বাহু স্কয়ার দিই 150 উপরে স্কয়ার দিলে আমরা এটা পাইলাম। তো পূর্বের ক্ষেত্রফল ছিল কত? পূর্বের দৈর্ঘ্য ছিল 100, তাহলে ক্ষেত্রফল হবে আপনার এটা হলো 10,000। এখন আমরা ক্ষেত্রফল বিয়োগ করে দেখলাম যে আগের ক্ষেত্রফল আর এখনের ক্ষেত্রফলটা, বাড়ার ক্ষেত্রফলটা বিয়োগ করে দেখলাম যে অত বৃদ্ধি পাইছে। তাই এখন লিখবো আমরা ওই যে নর্মাল ক্ষেত্রফলটা, যেটা 100 দেওয়ার করছি 10,000, বলবো যে 10,000-এর মধ্যে বৃদ্ধি পাইছে আপনার 12,500, 1,000-এর মধ্যে কত আর 100-এর মধ্যে কত বৃদ্ধি পাইছে শতকরা, এইভাবে আমরা নির্ণয় করে নিব। তো এখানে বেশিরভাগ অঙ্ক যদি আপনি দেখেন যে এগুলো আসে নাই পরীক্ষায়, আর বেশিরভাগ যেগুলো আসছে এগুলো আগের নিয়মগুলোই, নতুন কোনো এখানে নিয়ম নাই, যেগুলো আছে সবগুলো পুরাতন নিয়মগুলোই দেওয়া আছে এখানে। অধ্যায় 4 দেখেন রম্বস নিয়ে এখানে আলোচনা করেছে। রম্বস নিয়ে যদি আমরা দিই, রম্বসে কিছু বৈশিষ্ট্য আছে যে 4টি বাহু সমান, কোণ সমকোণ না, বিপরীত কোণগুলি পরস্পর সমান, কর্ণ দুটি অসমান, এগুলো আমরা শিখব। রম্বসের পরিসীমা হচ্ছে আপনার 4 গুণ 1 বাহু দৈর্ঘ্য, যেটা এটা। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল, হাফ দিয়ে 2টা কর্ণের গুণ করব, d1 ইন্টু d2, 2 কর্ণের গুণফল, হাফ ইন্টু 2 কর্ণের গুণফল হলে রম্বসের আপনার মানে ক্ষেত্রফল হয়ে যাবে কি। তাহলে আমরা যদি রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু 2 কর্ণের গুণফল, সেটাই দেওয়া আছে এখানে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা যাবে যে আমরা যদি করি দেখা যাবে যে একই নিয়মের অঙ্ক। আপনি খেয়াল করে দেখেন 5 নাম্বারটা দেওয়া আছে রম্বসে কোণ এ দেওয়া আছে 60, কোণ ডি, তাহলে কত হবে? তাহলে এর বিপরীত কিন্তু সি, আর আপনি যদি খেয়াল করে দেখেন যে আর একটা বিপরীত হচ্ছে ডি দেওয়া আছে, তাহলে আমরা দেখেন এখানে এ প্লাস ডি হচ্ছে আপনার 180 ডিগ্রি, কারণ রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই যে একই বাহুর আন্ডারে যে কোণ আছে সে কোণটা বলা হয় সন্নিহিত কোণ। একটা বাহুর মধ্যে যে কোণটা সেটা বলতেছে যে সেটা হচ্ছে কি আপনার মানে দুইটা মিলে হচ্ছে গিয়ে আপনার 180 ডিগ্রি, তাহলে একটা যদি 60 হয় তাহলে আরেকটা হবে 120, কারণ দুইটা মিলে তো 180 হবে। একই নিয়মে এখানে যেগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে, আপনি যদি খেয়াল করেন যে সবগুলো এই একই নিয়মে আমাদের কাজ করতে হবে। এখানে খেয়াল করে দেখেন যে আমরা যদি খেয়াল করি পি কিউ আর এস একটা রম্বসে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে সব বাহু হচ্ছে 3, আর পি আর এবং কিউ এস কর্ণ দুইটা ও বিন্দুতে ছেদ করছে, বসে ও বিন্দুতে ছেদ করলে বসে পি ও স্কোয়ার আর কিউ ও স্কোয়ার সমান সমান কত। তাহলে আমরা যদি খেয়াল করে দেখেন আপনি পি ও এই যে পি ও স্কোয়ার আর কিউ ও স্কোয়ার, এই যে কিউ ও স্কোয়ার দিলাম, তাহলে আমরা দেখেন এই যে এখানে একটা ত্রিভুজ পাইলাম। পি ও কিউ যদি আমরা একটা ত্রিভুজ পাই তাহলে পি ও ধরলাম আমরা মানে ভূমি, আর কিউ ও ধরলাম আমরা লম্ব, আর পি কিউ যেটা এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাস অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান রাখলাম, অতিভুজ স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাহলে এর মান পাইলাম কত 9 পাইলাম, সেটা হচ্ছে উত্তর। বেশিরভাগ ক্ষেত্রে একই নিয়মে আপনি দেখেন 13 নম্বর দেখেন একটি রম্বসে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দুইটা কর্ণ দেওয়া আছে, একটা আছে 8 একটা হচ্ছে 9, তাহলে এর ক্ষেত্রফল বলছে তাহলে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল হচ্ছে বর্গের পরিসীমা সমান। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল, হাফ দিয়ে দুইটা কর্ণ দিয়েছে 8 এবং 9 দিয়ে আমরা বার করলাম যে 36 হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। বলছে এই যে রম্বসের ক্ষেত্রফল যে 36, যেটা বলতেছে যে এই রম্বসের ক্ষেত্রফলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্র, তাহলে এই যে রম্বসের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা হচ্ছে সমান ক্ষেত্রফল হচ্ছে বর্গের, তাহলে বর্গের ক্ষেত্রফলও হচ্ছে আপনার 36। এখন এখান থেকে আমরা এক বাহু বার করব, আমরা জানি বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, আর বাহু বের করলে উল্টা ক্ষেত্রফলে রুট দিলে চলে, তাহলে বাহু দৈর্ঘ্য পাইলাম আমরা 6। এখন বলছে পরিসীমা, বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহু দিলেই বের হয়ে যাবে।
তো সবগুলো এই একই নিয়মে সূত্র দিলে আপনি দেখবেন যে একটি কোনো রম্বসে দুইটা কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতেন। তাহলে আমরা জানি যেহেতু দেয়া আছে, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সাথে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল দেওয়া দিলে হয়ে যাবে। এখানে দেখেন হাফ ইন্টু 2 কর্ণের গুণফল দিলে হবে, এখানে দেখেন হাফ ইন্টু 2 কর্ণের গুণফল দিলে হয়ে যাবে। অর্থাৎ নর্মালিভাবে আপনি যেটা সেটা আপনি চিন্তা করেন, অন্যগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি দেখেন একটি রম্বসের ক্ষেত্রফল আছে, কর্ণ দিয়ে গুণফল কত, তো সহজ বিষয়। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল, তাহলে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল সমান রাখলাম আমরা রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 52, এখানে 1/2 আছে, 2 আছে নিচে মানে ভাগ। আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের দিকে গেলে ভাগ থাকলে এই দিক দিয়ে গেলে কী হবে, গুণ হবে। তা 52-এর সাথে 2 গুণ করলে 104 হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এইভাবে অঙ্কগুলো মিলে, কিন্তু আমরা সাধারণত প্র্যাকটিসের অভাবে আমরা করি না। দেখেন একটি রম্বসের কর্ণ আছে 10 আর ক্ষেত্রফল আছে 120, তাহলে এর অপর কর্ণ আর পরিসীমা নির্ণয় করেন। তো আমরা যেন রম্বসের ক্ষেত্রফল সাথে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল দিলাম, সমান দিয়ে দিলাম 120, কারণ ক্ষেত্রফল দেওয়া আছে। এখান থেকে একটা D2 বের করে নিলাম, একটা কর্ণ বের করলাম। এখন পরিসীমা বসছে, তো আমরা পরিসীমা নির্ণয় করবো রম্বসের পরিসীমা। তো আমরা যদি খেয়াল করি রম্বসের 4 বাহু কিন্তু যোগফল কিন্তু সমান, ঠিক আছে। রম্বসের 4 বাহু, তাহলে আমরা যদি রম্বসের 4 বাহু যদি সমান হয় তাহলে আমরা এক বাহু বের করতে হবে। তো আমরা এখানে আমরা অতিভুজ স্কয়ার দিয়ে আমরা বার করবো। আপনি খেয়াল করে দেখেন রম্বসের একটা কর্ণ যদি আমরা AC ধরি, আর রম্বসের একটা কর্ণ AC সমান ধরলাম কত, আমরা AC ধরলাম, আর রম্বসের একটা কর্ণ আর ধরেন এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে OD সমান OB, অর্থাৎ আমরা যদি মানে BD কর্ণটারে যদি ভাগ করি OB আর OD দিয়ে, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে 5 মাঝখানে। আর OA যেটা OA আর OC যেটা, এটা 24 ছিল, 24টা 2 দ্বারা ভাগ করলে হবে 12। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে আপনার যে এই যে কোনো একটা আপনার এই যে AOD এই ত্রিভুজটাকে আপনি চিন্তা করেন, এখানে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটাকে আপনি চিন্তা করেন। এই ত্রিভুজের ক্ষেত্রে আপনি দেখেন AO বার করছেন, AO হচ্ছে আপনার কর্ণটা যদি 2 দ্বারা ভাগ করেন AC কর্ণটা, তাহলে পাবেন AO হচ্ছে আপনার 12। আর UDও বার করছেন, UD হচ্ছে BD কর্ণ ছিল কত 10, 10 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। তাহলে এখানে যে আপনি যে এই ত্রিভুজটা যে আপনি পাইলেন, এই যে এটা AOD এই ত্রিভুজটা শুধু চিন্তা করেন, এখানে যে ত্রিভুজটা, তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, তাহলে AD হচ্ছে অতিভুজ, আর এই যে AO হচ্ছে ভূমি অথবা লম্ব, আর OD হচ্ছে ভূমি বা লম্ব। তাহলে আমরা AD হলো অতিভুজ দিলাম, মানে আমরা জানি না AD, OA মান পাইছি, ODO মান পাইছি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিছি, দিয়ে এখান থেকে AD মান বের করে নিছি, AD হচ্ছে 13। তাহলে পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহু, 4 গুণ 13 দিলে হচ্ছে 52, এভাবে আমরা বের করে নিব। অধ্যায় 9 আছে ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, ট্রাপিজিয়ামের সূত্র আছে। ট্রাপিজিয়ামের সূত্র যদি আমরা খেয়াল করে দেখি, আগে আমরা দেখি ট্রাপিজিয়ামের সূত্রটা, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে আপনার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল 2 বাহুর সমষ্টি গুণ উচ্চতা অথবা দূরত্ব, উচ্চতাও বলতে পারি বা দূরত্ব বলতে পারি। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল যে 2টা বাহু, এটা যোগ করবো, গুণ দিয়ে দেবো, উচ্চতা দিয়ে দেবো। এটা হচ্ছে এখানে সূত্র দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি, মানে আমরা এখানে দেওয়া আছে কাকে বলে দেওয়া আছে অনেকগুলো, যে একটা যে চতুর্ভুজে 2টি সমান্তরাল বাহু এবং 2টি অসমান্তরাল বাহু থাকে সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম বলা হয়। একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি, আপনি দেখেন এখানে দেওয়া আছে 5 নাম্বারটা যদি খেয়াল করে দেখেন, একটা ট্রাপিজিয়ামের উচ্চতা দেওয়া আছে 8 আর সমান্তরাল বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 9 এবং 7। বলছে এর ক্ষেত্রফল কত, তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু 2টা যোগ করবেন, তাহলে সমান্তরাল হচ্ছে 9 এবং 7, 2টা যোগ করছে, গুণ হচ্ছে উচ্চতা, এই যে গুণ 8 হচ্ছে উচ্চতা, এটা উচ্চতাটা আগে দিছে আর সমান্তরাল 2 বাহুটা পরে দিছে, একই কথা। এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করে নেব। এখানে দেখেন একই ক্ষেত্রফল, এখানে দেখেন একই ক্ষেত্রফল দেওয়া আছে, এই একই সূত্র দিয়ে আমরা এখানে ক্ষেত্রফলটা আমরা বের করে নিব। অন্য কোনো নিয়ম কিন্তু এখানে দেওয়া হয় না, একটাই নিয়ম দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি, তারপর হচ্ছে আপনার অধ্যায় 10 দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, বৃত্ত সংক্রান্ত এখানে দেওয়া আছে। বৃত্ত সংক্রান্ত যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে বৃত্তের অনেকগুলো সূত্র আছে, আমরা যেগুলো আমরা জানতে হবে। বৃত্তের পরিসীমা, বৃত্ত কাকে বলে, বৃত্তের পরিসীমাকে আমরা জানি, মানে পরিসীমাটাকে আমরা পরিধি বলি, সেটা হচ্ছে 2πr। আর বৃত্তের চাপ কাকে বলে, বৃত্তের পরিধির উপর যে চাপ, মানে যে অংশ আছে, যে কোনো অংশকে চাপ বলা হয়। এগুলো কাকে বলে বিভিন্ন পরীক্ষায় আসে, সেগুলো দেখবেন। যা কাকে বলে, বৃত্তের সকল ব্যাস সমান, বৃত্তের ব্যাস হলো বৃহত্তম যা, এগুলো আমাদের শিখতে হবে। তো বৃত্তের ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², আর বৃত্তের ক্ষেত্রফল যে πr², এটা আমাদেরকে মনে রাখতে হবে।
আমরা যদি নিচে খেয়াল করে দেখি বিভিন্ন ধরনের বৃত্ত আছে, এখানে দেওয়া আছে কেন্দ্রস্থ বৃত্ত, অন্তস্থ বৃত্ত, পরিবৃত্ত দেওয়া আছে, বৃত্ত কলা কাকে বলে সেটা দেওয়া আছে। এখান থেকে কাকে বলে যেগুলো আছে এগুলো আমরা দেখব, কাকে বলে সবগুলো বিভিন্ন পরীক্ষা আসে। অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এটা আমরা শিখবো, এটা সূত্র হিসেবে। বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলি সমান, সেটাও আমরা শিখব, বিভিন্ন পরীক্ষা আসে। বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাও আমরা বিভিন্ন পরীক্ষা আমরা পাই, যেটা নবম দশমে উপপাদ্য আছে। আমরা জানি যে 8 অধ্যায় এই সম্পর্কে উপপাদ্য দেওয়া আছে। এখানে অনেক কিছু দেওয়া আছে, আমরা যদি সরাসরি মানে অঙ্কে চলে যাই তাহলে ভালো হয়, কারণ এখানে অনেকগুলো দেওয়া আছে, সূত্র আমাদের শিখতে হবে। যেমন বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে? আমরা বলবো এটা ব্যাসার্ধ বলা হয়। কেন্দ্র থেকে পরিধি যদি আমরা দূরত্ব টান দিই তাহলে সেটা হচ্ছে আপনার ব্যাসার্ধ বলা হবে। তো এখানে কাকে বলে দেওয়া আছে? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত বলতেছে নির্ণয় করতেন। তো আমরা যদি খেয়াল করি, যদি বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর ব্যাস হচ্ছে আপনার 2r, এখান থেকে আমরা কাজ করব 2πr আর 2 সেটা, তাহলে আমরা ওই এটাকে বলতেছে যে অনুপাতটা হচ্ছে 22/7 দেওয়া আছে। এইটা বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে? আমরা জানি কেন্দ্রগামী যাকে ব্যাস বলা হয়, সেটাও আমরা সূত্র দেওয়া আছে, আমরা শিখব। এখানে বেশিরভাগ ক্ষেত্রে কাকে বলে দেওয়া আছে? একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? তো এখানে দেওয়া আছে যে 2টা বিন্দুতে ছেদ করে, সেটা আমরা দেখব। তারপর আমরা যদি অঙ্ক দেখি, দেখেন কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 120, তাহলে মানে পরিধিস্থ কোণ কত? মনে রাখতে হইব কেন্দ্রের কোণ পরিধি ডাবল, তাহলে পরিধি কোণ হবে অর্ধেক, 120-কে 2 দ্বারা ভাগ করলে চলবে। সেটা আমরা পড়েছি নবম দশম শ্রেণী বইতে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, তাহলে কেন্দ্রের কোণ হচ্ছে গিয়া পরিধির কোণ যেটা বা বৃত্তের কোণ যেটা, এটা ডাবল, তাহলে পরিধি কোণ হবে কেন্দ্রের কি অর্ধেক, এখানে 2 দ্বারা ভাগ করছি। এখানে সবগুলো এই নিয়মে হবে। মানে অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ? এটা আমরা মুখস্থ, আমরা নবম দশম শ্রেণী জেনারেল ম্যাথে অর্থাৎ সাধারণ গণিতে আছে, অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ বলা হয়। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমরা এখান থেকে মুখস্থ করে নিব। তো আপনি খেয়াল করে দেখেন উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত? দেখেন কেন্দ্রে উ কোণটা যেটা, উ কোণটা দেওয়া আছে 108, তাহলে বলছে যে কেন্দ্রের কোণ যদি 108 হয় তাহলে ডি কোণটা যেটা বা এক্স কোণটা যা আছে, দেখেন এক্স কোণটা হচ্ছে ডি কোণটা, এই এক্স কোণের মান কত? আমরা জানি কেন্দ্রের কোণের অর্ধেক হচ্ছে বৃত্তের কোণ, তাহলে 108-কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 54, এই 54 হবে আপনার মানে অর্ধেক, যেটা আমরা যদি খেয়াল করে দেখি। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এক্সের মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। তো আমাদের যেহেতু এক্সের মান নির্ণয় করতে আমরা বলতেছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে খেয়াল করে দেখেন যে কেন্দ্রের কোণ হচ্ছে 108, তাহলে 108-কে যদি আমরা 2 দ্বারা মানে করি, মানে ভাগ দিই, তাহলে 54 পাবো। তাহলে বিএসি, এই যে আপনার এই এ কোণটা যেটা বিএসি, এটা পাবো 54। তাহলে এটা যদি 54 হয়, আমরা একটা সূত্র পাইছি আমরা যে এ কোণ এবং ডি কোণ এটা হচ্ছে 2টা বিপরীত কোণ, বি কোণ আর সি কোণ 2টা বিপরীত কোণ, বিপরীত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ কোণ যদি হয় 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি, এ কোণ আর ডি কোণ যদি হয় 180 ডিগ্রি, আর এ কোণের মান আমরা পাইলাম 54, তাহলে 180 থেকে 54 যদি বিয়োগ করি তাহলে 126 পাবো। এই 126 হচ্ছে ডি কোণের মান, তাহলে আমরা বলতে পারি যে ডি কোণের মান হচ্ছে আপনার 126 দেওয়া আছে। এভাবে আমরা নির্ণয় করতে পারি। আপনি যে কোনো খেয়াল করেন বৃত্তস্থ মানে চতুর্ভুজে একটি কোণ যদি 70 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণটার পরিমাণ কত? তাহলে আমরা জানি বিপরীত 2 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা যদি 70 হয় আর একটা হবে 110, কারণ 2টা মিলে 180 হতে হবে। এখানে বেশিরভাগ অঙ্কগুলো এভাবে দেওয়া আছে। এখানে কাকে বলে বেশি দেওয়া আছে, আপনি যদি একটু চেষ্টা করেন, যেমন মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকে অন্তর্ভুক্ত কোণকে কী বলে? সমকোণ বলে। এগুলো কাকে বলে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। একই সরলরেখায় অবস্থিত 3টি বিন্দুর মধ্যে দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? উত্তর হচ্ছে একটাও নয়, একই সরলরেখার মধ্য দিয়ে, সেটা বলতেছে। আমরা এগুলো আমরা দেখে নেব, ব্যাখ্যাগুলো দেখে নেব, তাহলে সহজে আমরা বলতে পারবো কীভাবে হয়েছে। 13 সেন্টিমিটার, 40 নম্বরটা দেখেন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জায়ের লম্ব দূরত্ব নির্ণয় করতেন। তাহলে খেয়াল করেন 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যা, তাহলে আমরা বলছি 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেখেন এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত? 13 দেওয়া আছে, আর যা দেওয়া আছে 24, তা আমরা যা লিখলাম কত? 24 লিখলাম। আর বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব আঁকলাম মাঝ বরাবর, তাহলে আমরা বলতে পারি যে এই যে মাঝ বরাবর আঁকার কারণে এ সি যে যাটা ছিল এটাকে মাঝখান দিয়ে ভাগ করছে, ভাগ করলে হচ্ছে আপনার এখানে এ বি যেটা পাইলাম, এ বি হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারি যে এখানে আপনি খেয়াল করে দেখেন এ বি হচ্ছে আপনার 12 আর বি সি হচ্ছে 12, 12 12 24। এখন দেখেন এখানে একটা ত্রিভুজ আছে, অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, এখান থেকে আমরা এভাবে বার করতে পারি। তবে বলছে লম্ব দূরত্ব নির্ণয় করো, তাহলে আমরা এভাবে আমরা বার করব। অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে 13, লম্ব হচ্ছে আমরা নাই, এটা আমরা বার করব, আর ভূমি স্কয়ার দেওয়া আছে 12, এখান থেকে আমরা বার করতে পারি।
তো বেশিরভাগ ক্ষেত্রে এই একই নিয়মে অঙ্কগুলো দেওয়া আছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন এভাবে আমাদেরকে বের করতে হবে অঙ্কগুলো। আপনি যদি দেখেন এখানে দেওয়া আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে 4 সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5, আমরা দিলাম ব্যাসার্ধ 5, আর কেন্দ্র হতে জায়ের দূরত্ব হচ্ছে 4, তো কেন্দ্র থেকে জায়ের দূরত্ব দিলাম আমরা 4। তাহলে এখন বলছে যে আপনার যে জায়ের দৈর্ঘ্য নির্ণয় করেন। তাহলে আগে প্রথমে এসি নির্ণয় করি। এসি নির্ণয় করার সূত্র হচ্ছে আপনার অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দেয় এসি। এসির মান পাইলাম আমরা 3। তাহলে এসি হচ্ছে গিয়ে এসি আর বিসি কিন্তু সমান, কারণ সি বিন্দু কিন্তু মধ্যখানে আছে অর্ধেক। তাহলে এসি 3 হলে বিসিও 3 হবে, তাহলে 3 এ 3 হচ্ছে 6। এভাবে আমরা নির্ণয় করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এভাবে নির্ণয় করতে হবে। দেখেন 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 1 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আর এর মান হচ্ছে 1/2 দিয়ে স্কয়ার দিলে মানটা বের হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে সূত্র দিলে হয়ে যায়। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে পারবেন। একটি বৃত্তের ব্যাস যদি আর হয় ক্ষেত্রফল কত, তো আমরা যদি বৃত্তের ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর রে 2 দ্বারা ভাগ করলে তো ব্যাসার্ধ হবে। তাহলে ক্ষেত্রফল পাই আর স্কয়ার ছিল, আর এ যাতে আমরা r/2 লিখবো, লিখে এখান থেকে আমরা মানটা বের করে নিব। একইভাবে দেখেন 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর এর মান দেবো 14 দিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল। এগুলো সবগুলো আপনি ইজিতে আপনি করতে পারবেন। দেখেন কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 হচ্ছে, তাহলে বৃত্তের বৃহত্তম যা এর কত হবে, তাহলে বৃহত্তম হচ্ছে 14, কারণ আমরা যদি ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস হচ্ছে আপনার 14, 2 গুণ করলে চলছে বা 7 যোগ 7 করলে চলছে, আর বৃত্তের বৃহত্তম যা কিন্তু ব্যাস, তাই এই 14ই হচ্ছে আপনার যে বৃহত্তম যা। তো বেশিরভাগ অঙ্ক আপনি যদি এখানে খেয়াল করে দেখেন এভাবে দিলে দেখা যায় মিলে, আপনি দেখেন সবগুলো একই নিয়মে। এখানে বলছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে ব্যাস যদি 3 গুণ করেন, আমরা ব্যাসটা দিলাম 2r, আর ব্যাসার্ধ হচ্ছে শুধু r, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন 3 গুণ যেহেতু বৃদ্ধি করতেছে ব্যাসে 2r দিছিলাম, 3 দ্বারা গুণ করব, কারণ 3 গুণ বসে, তাহলে 6r হলো ব্যাস। তাহলে ব্যাসার্ধ হবে 2 দ্বারা ভাগ করলে 3r। এখন আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি পাই আর স্কয়ার, আর এ যা 3r দেব, তাহলে আমরা দেখা যেতে পাইছি আমরা পাইছি 9 পাই আর স্কয়ার পাইতেছি। 9 রে যদি আমরা আলাদা করি তাহলে দেবো 9 গুণ পাই আর স্কয়ার, আর এই পাই আর স্কয়ার ছিল কিন্তু বৃত্তের নর্মাল ক্ষেত্রফল। তাহলে আগের ক্ষেত্রফলে দেখা গেল কত গুণ, 9 গুণ আমরা পাইলাম, এইটাই এখানে দেওয়া আছে। সেম একইভাবে 77 নম্বরটা এটা নিয়মই করা হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে একই নিয়ম থাকবে, বারবার একই অঙ্ক দেখা যাবে যে রিপিট তারা করতেছে, শুধু সংখ্যাগুলো পাল্টায় দিচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে এখানে খেয়াল করে দেখেন, এটা যে একটা এখানে বলছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে ধরি বৃত্তের ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করছে, তাহলে এখানে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করছে। তাহলে 50% বৃদ্ধিতে বৃত্তের ব্যাস কত, 2r প্লাস 2r এর 50% আমরা জানি এভাবে লিখতে হয় বৃদ্ধি পাইলে। তাহলে উত্তর হচ্ছে 3r। এই 3r রে আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ 50% ব্যাসার্ধ বলছিল যে শতকরা 50% হচ্ছে ব্যাসার্ধ, তাই 2 দ্বারা ভাগ করলাম। তাহলে ক্ষেত্রফল হইব পাই আর স্কয়ার, আর এর মান দেব আমরা 3r/2, তাহলে আমরা পাইলাম এই ক্ষেত্রফল। নর্মালি আমাদের ক্ষেত্রফল ছিল বৃত্তের পাই আর স্কয়ার, এখানে দেওয়া আছে পাই আর স্কয়ার, আর এখন 50% বৃদ্ধিতে ক্ষেত্রফল পাইছি কত, 9 পাই আর স্কয়ার/4। এখন কত বৃদ্ধি পাইছে আমরা বিয়োগ করলাম, 9 পাই আর স্কয়ার/4 থেকে নর্মাল ক্ষেত্রফল পাই আর স্কয়ার বিয়োগ করে দেখলাম, আমরা পাইছি যে বৃদ্ধি পাইছে 5 পাই আর স্কয়ার/4, আমরা দেখলাম এটা বৃদ্ধি পাইছে। এখন শতকরা বলছে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাইছে, শতকরা নির্ণয় করার নিয়ম হচ্ছে আপনার এই যে বৃদ্ধি পাইছে যেটা 5 পাই আর স্কয়ার/4, এটা উপরে দেব, আর নর্মাল ক্ষেত্রফলটা দেব নিচে, আর গুণ দেব 100% শতকরা যেহেতু বলছে। এখন আমরা ভগ্নাংশে থাকলে আমরা জানি গুণটা উল্টে যাবে, কাজ করে আমরা দেখলাম যে 125 উত্তর আসতেছে। এখানে সবগুলো এগুলো এভাবে, যে এটাও কিন্তু এভাবেই করা হয়েছে, আমি এটাও কিন্তু 20% কমে যেটা সেটা একইভাবে করা হয়েছে। আমি যেটা বললাম এখন এই একই নিয়মে এখানে সবগুলো করানো হয়েছে, সেম এখানে সবগুলো একই নিয়মে। এগুলো বিভিন্ন পরীক্ষা এখানে নিচেগুলো আসে নাই, সবগুলো আপনি একই নিয়মে আপনি পাবেন। আপনি যদি 103 নাম্বার দেখেন তাহলে সেটা বলতেছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রে 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 2, তাহলে ব্যাস হচ্ছে 4। এই বৃত্তের যে ব্যাসটা যেটা এই যে দেখেন এই যে ব্যাসটা গেল, এটাই কিন্তু বর্গের কিন্তু মাঝখানে বুঝে বর্গটা আঁকলাম, এই বর্গের কর্ণ,
এডি বলেন বা বিসি বলেন, যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এই কারণ কেন্দ্রতা গেলে তো ব্যাস বলা হয়, আর এটাই কেন্দ্রতা গেছে ব্যাস বলে এটা কিন্তু বৃত্তের কি হয়ে গেল, যে কর্ণ মানে বৃত্তের ব্যাস হইল বর্গের কর্ণ হয়ে গেল। কর্ণের সূত্র হচ্ছে √2a বা a√2 যেটা বলেন, তাহলে আমরা a√2 সমান লিখলাম 4 লিখলাম, কারণ ব্যাসটাই কিন্তু কর্ণ। এখান থেকে আমরা এর মান বার করলাম, মানে a² বার করলাম, যেটা হচ্ছে 8। তাহলে আমরা বলছি যে ক্ষেত্রফল বলছিল, তাই আমরা a² বার করে নিলাম 8। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনার πr²। তাহলে আমরা πr² থেকে 8 আমরা বিয়োগ করে দিলাম, আমরা দেখলাম 4π - 8, এটা আমরা পাইলাম। কারণ বলছে তো বর্গের 4টা বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলের পার্থক্য, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য আমরা দেখাইলাম। তো সবগুলো আপনি এইভাবে চেষ্টা করলে আপনি পারবেন। এখানে এটা দেওয়া আছে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে আপনি 7 সেন্টিমিটার যে ব্যাসার্ধ দেওয়া, এই যে ব্যাসার্ধ AD বা BC, এটা কিন্তু হচ্ছে কি আপনার মানে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ থাকলে আমরা 2 দ্বারা গুণ করলে এই যে 14 পাইলাম, এটা হচ্ছে ব্যাস। এই ব্যাসটাই কিন্তু মানে এই ভিতরে যে বর্গ আছে বর্গের কর্ণ, তো কর্ণের সূত্র হচ্ছে a√2। a√2 সমান আমরা পাইলাম যে 14, কারণ 14 ব্যাসটাই কিন্তু এখানে কর্ণ হিসেবে কাজ করতেছে। এখান থেকে এর মান পাইলাম। তাহলে আমরা বলছি ক্ষেত্রফল নির্ণয় করো, এর যদি আমরা মানে স্কোয়ার দিই তাহলে তো সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আপনার ক্ষেত্রফল হয়ে যাবে, কারণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এখানে যেগুলো আছে সবগুলো একই সূত্র দিয়ে আপনি কাজ করতেছে, সবগুলো এখানে একই সূত্র দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এখানে এগুলো আসে নাই, তাই আমরা মানে ব্যাখ্যা করতেছি না। এখানে দেখেন এগুলো পরীক্ষায় আসে না, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলো আমরা আলোচনা করতেছি, যার কারণে দেখা যায় অনেকগুলো আসে নাই। এখানে দেখেন একটা দেশ 126 নম্বর, যেটা 41তম বিশেষ আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের বাহু আমরা যদি খেয়াল করি, সমবাহু ত্রিভুজের বাহু নির্ণয় করতে পারবো আমরা। সূত্র হচ্ছে √3 গুণ বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু নির্ণয় করার সূত্র। এখন যেহেতু এক বাহু পেয়ে গেছি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কোয়ার, মান বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। এই সূত্র দিয়ে এখানে যতগুলো আছে সবগুলো একই অঙ্ক, একই সূত্র দিয়ে। আপনারা যদি দেখেন যে একই সূত্র দিয়ে বারবার অঙ্ক দেখবেন। এখন দেখেন বৃত্তের সমীকরণ সংক্রান্ত আমরা যদি খেয়াল করি, x² + y² = r² যদি খেয়াল করি, তাহলে কেন্দ্র হচ্ছে আপনার 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে r। আর যদি x - a² + y - b² = r² দিই, তাহলে কিন্তু কেন্দ্র হচ্ছে কেন্দ্রের বিন্দু হচ্ছে আপনার a আর b, আর ব্যাসার্ধ ঠিকই r থাকবে। তো এইটা এখানে দেওয়া আছে, বলতেছে আপনি খেয়াল করে দেখেন যে এটা বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত, তাহলে স্থানাঙ্ক হচ্ছে এখানে হচ্ছে 4 আর এটা হবে -3। কারণ আপনি খেয়াল করেন 2 নাম্বার সূত্রটা আপনি খেয়াল করে দেখেন, বলছে x - a আর y - b হলে তার কেন্দ্রীয় বিন্দু হচ্ছে a আর b মাইনাস হতে হবে। তাহলে এখানে দেন -4 আসলো, তাই আমরা নিতে পারতেছি যে একটা বিন্দু হচ্ছে 4, আর এখানে প্লাস থাকার কারণে আমরা মাইনাস দেবো একটা, এখানে বলবো এখানে বিন্দুটা হবে -3। কারণ একটা মাইনাস আর একটা মাইনাস দিলে কি হবে, মাইনাসে প্লাস হয়ে যায়। দেখেন এখানে এইভাবে মাইনাসে প্লাস করলাম, তাহলে একটা বিন্দু হচ্ছে 4 আর একটা বিন্দু হচ্ছে -3, এটা হচ্ছে কেন্দ্রের বিন্দু। তো আমরা যদি খেয়াল করে দেখি, এখানে বলছে যে আপনি খেয়াল করে দেখেন যে x² + y² - 3 = 0 হলে এটা কিসের সমীকরণ। খেয়াল করে দেন এখানে x² y² কোনো সহগ নাই, তাহলে আমরা x² + y² - 3 এইদিকে নিলাম, তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। উপরে খেয়াল করে দেখেন 1 নং সমীকরণটা আমরা দেখাইছিলাম, সেটা এখানে দেওয়া আছে। অধ্যায় 11 দেওয়া আছে পরিমিতি দেওয়া আছে, এখানে পরিমিতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পরিমিতির ক্ষেত্রে মানে কি বিভিন্ন ধরনের সূত্র দেওয়া আছে, এখানে এই সূত্রগুলো দেওয়া আছে, যেমন আয়তক্ষেত্র, বর্গ, রম্বস, এইগুলো এখানে দেওয়া আছে, যেগুলো আমরা উপরে আমরা আলোচনা করেছি, সেটা এখানে দেওয়া আছে। আপনি দেখেন এখানে দেওয়া আছে 2 নাম্বারটা, একটি বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ দেওয়া আছে 30, বাগানের বাহিরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাগানের ক্ষেত্রফল কত। তাহলে বাগানের ক্ষেত্রফল তো আমরা বলতে পারি, বাগানের ক্ষেত্রফল তো দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে বাগানের ক্ষেত্রফল হয়ে যাবে। 5 নাম্বার দেখেন এখানে দেওয়া আছে, 5 নাম্বারটা আমরা যদি খেয়াল করি, একটি গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে 15 এবং প্রস্থ দেওয়া আছে 12, আর গড়ের চারপাশে 2 মিটার চওড়া একটা বারান্দা আছে, বারান্দা সহ গড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে গড়ের দৈর্ঘ্য যদি থাকে আপনার 15, প্রস্থ থাকে যদি 12, তাহলে বারান্দা সহ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ছিল 15 আর বারান্দা আছে কিন্তু দেখেন বারান্দা 2 মিটার, তাহলে দৈর্ঘ্য যেহেতু 2 দিকে আছে, তাহলে আপনার বারান্দা দৈর্ঘ্য কিন্তু 2 দিক দিয়ে যুক্ত হবে। প্রস্থ কিন্তু 2 দিকে আছে, তাই প্রস্থের 2 দিক দিয়ে কিন্তু 2 যুক্ত হবে, তাহলে বারান্দা সহ গড়ের দৈর্ঘ্য হবে আপনার 15-এর সাথে 4 যোগ করতে হবে। কেন, 2 যেহেতু বারান্দা দৈর্ঘ্য, এই 2 হবে আপনার উপরের দিকে দৈর্ঘ্য আবার নিচের দিকে দৈর্ঘ্য, কারণ যে কোনো একটা জায়গার দৈর্ঘ্য কিন্তু 2টা থাকে। তাহলে
এই যে বারান্দারও কিন্তু দুই দিকে আছে, তাহলে আমরা 15-এর সাথে 4 যোগ করব, প্রস্থের সাথেও আমরা 4 যোগ করব, কারণ দুই দিকে প্রস্থ আছে। তাহলে একদিকে প্রস্থ যদি 2 মিটার বারান্দা থাকে, অন্যদিকেও কী থাকবে 2 মিটার থাকবে। তাহলে এখন বারান্দা সহ বলছে যে ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা এই 19 আর 16 গুণ করে দিয়ে দেবো। একদম ইজি একটা অঙ্ক। এরকম অঙ্কগুলো এখানে আপনি বেশি পাবেন। আপনি যদি খেয়াল করে দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 আর প্রস্থ হচ্ছে 24, বাগানের ভেতরে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। এখানে খেয়াল করে দেখেন, আমরা উপরে দিয়ে অঙ্কটা করছি, সেটা হচ্ছে গিয়ে গড়ের চারপাশে মানে বাহিরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাই বলছে যে রাস্তা বারান্দা সহ, মানে বারান্দা আছে বারান্দা সহ বলছে। আর এখানে বলছে আপনি খেয়াল করেন, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 32, প্রস্থ দেওয়া আছে 24, বাগানের ভেতরে 2 মিটার চওড়া আছে। এখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতেন, তাহলে আপনি খেয়াল করে দেখেন যে বাগানের যে দৈর্ঘ্য আছে 32 আর 24, এটা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। এটা হচ্ছে রাস্তা সহ। আর এখন বাগানের ভেতরে যেহেতু 2 মিটার রাস্তা আছে, তাহলে আমরা দৈর্ঘ্য থেকে এই 2 মিটার আমরা বাদ দিয়ে দেবো। ভিতরে থাকলে আমরা বাদ দিয়ে দেব, বাহিরে থাকলে যোগ দিয়ে দেব, কারণ বাহিরে থাকলে কিন্তু দৈর্ঘ্যটা যুক্ত হইতেছে, আর ভেতরে থাকলে সেটা বাদ যাবে। তাহলে ভেতরে যেহেতু আছে আমরা বাদ দিয়ে দেবো। এখন দৈর্ঘ্য তো 2 দিক দিয়ে আছে, তাই আমরা শুধু 2 বাদ দিলে হবে না, 2 দিক দিয়ে 2 বার করতে হবে, 2 দুগুণে 4, অর্থাৎ দৈর্ঘ্য যেহেতু 2 দিক দিয়ে আছে, তাই একদিকে 2 মিটার হলে দৈর্ঘ্য, আরেক দিক দিয়ে তো 2 মিটার, তাহলে 4 মিটার বাদ যাবে, প্রস্থ 4 মিটার বাদ যাবে। তারপর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই যে 560 ক্ষেত্রফল, এটা আছে রাস্তা বাদে, আর উপরেটা যেটা আছে এটা রাস্তা সহ, বিয়োগ দিলে আপনার রাস্তার ক্ষেত্রফল হবে। কেন? উপরে আছে রাস্তা প্লাস বাগান, নিচে আছে শুধু বাগান, বিয়োগ করলে বাগান বাগান কাটা যাবে, শুধু রাস্তা বের হবে। তো রাস্তা আমরা পাইলাম 208 বর্গ মিটার আমরা পেয়ে যাব। তো এইভাবে সাধারণত অঙ্কগুলো করতে হয়। এখানে যতগুলো অঙ্ক আছে এই একই নিয়মে দেওয়া আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে 10 মিটার পার মিনিট বেগে 40 মিটার দীর্ঘ এবং 30 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এক কোণ থেকে কর্ণ বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনারা দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, সমকোণী ত্রিভুজে বাহুর অনুপাত দেওয়া আছে 3:4:5। তারপর আমরা আয়তক্ষেত্রে কর্ণ দেওয়া আছে 50 দেওয়া আছে। মোট হাঁটা লাগবে তাহলে 30 + 40 + 50 120 মিনিট। 120 মিনিটে আমরা 10 দ্বারা ভাগ করব, তাহলে 12 মিনিট হয়ে যাবে। ওইটা এখানে করছে আপনি দেখেন 10 মিনিট মিটার পার বেগে সে 40 মিটার দীর্ঘ পথ হাঁটতেছে। তো এটা বলতেছে আমরা, আর আবার বলতেছে 30 মিটার পথ হাঁটতেছে, আবার বলতেছে যে এক কোণা থেকে আবার আরেক কোণা পৌঁছাতে সে কতটুকু সময় লাগবে, এটা দিয়েছে। তো এটা সাধারণত অনেক 19 সালে আসছে এটা। তো এখানে সমকোণী ত্রিভুজে বাহুর অনুপাত দিচ্ছে। আমরা জানি সমকোণী ত্রিভুজে বাহুর অনুপাত হচ্ছে এটা, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, 5 হচ্ছে অতিভুজ। তাহলে আয়তক্ষেত্রে কর্ণ যেহেতু 50 মিটার আমরা পাইলাম, 50 মিটার আমরা পাইতেছি যে কর্ণ। এখন আমরা যেহেতু বলছি যে কর্ণ বরাবর হাঁটতেছে, তাহলে মোট হাঁটার সময় হচ্ছে আপনার 30, 40 আর 50। ঠিক আছে, এখান থেকে আমরা 10 দ্বারা ভাগ করবো, কারণ প্রতি মিনিটে সে 10 মিটার যায়। তাহলে দেখা গেল যে 120 মিটার যেতে 12 মিনিট সময় লাগলো। তো আমরা যদি নিচে দেখি এই প্রশ্নগুলো এরকম প্রশ্নই দেওয়া আছে। এখানে দেখেন 2003 সালে, তাই আমরা আলোচনা করলাম না। এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো অনেক পুরাতন প্রশ্ন, তাই আমরা করলাম না। এখানে দেখেন আছে একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটা রাস্তা আছে। রাস্তার সব বাগানের ক্ষেত্রফল 196 হলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে বাগানের দৈর্ঘ্য আমরা জানি না, দৈর্ঘ্য ধরলাম আমরা x, আর রাস্তা সহ দৈর্ঘ্য যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য হবে x + 2 + 2। কেন? রাস্তা আছে 2 মিটার, এখন দৈর্ঘ্য বরাবর তো দৈর্ঘ্য তো 2টা থাকে, তাই 2টা থাকলে আমরা মোট 4 মিটার আমরা কি করব? যোগ করব। এখন এটা বাগানের চারপাশ ঘিরে 2 মিটার আছে, বাহিরের দিকে আছে, তাই আমরা যোগ করছি। তাহলে এখন যেহেতু বর্গাকার, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে আমরা x + 2 + 2 যেটা আসলে এটা হবে x + 4 হোল স্কয়ার দিয়ে দিলাম। এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল কি? বাগান যেহেতু বর্গাকার, বাহু স্কয়ার দিলাম। আর এই ক্ষেত্রফল কিন্তু দেশ 196, আমরা এখান থেকে 196 দিলাম। তারপর এখান থেকে x এর মান বার করলাম, x স্কয়ার সমান পাইলাম আমরা 100 পাইলাম। তার বোঝা গেল যে রাস্তা সহ বাগান আসলো 196, আর এখানে আমরা পাইছি আপনার যে শুধু ক্ষেত্রফলটা পাইছি 100, বিয়োগ করলে দেখা যাবে যে সে রাস্তাটা আমরা পাবো, রাস্তা হচ্ছে আপনার 96 বর্গমিটার। তো বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলো এইভাবে দেওয়া আছে। আপনি যদি দেখেন এখানে এইভাবে একটা নিয়মে দেওয়া আছে। 29 নাম্বারটা আপনি খেয়াল করেন, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 10 মিটার, 2টি কোণাকুণি আইল দ্বারা একে 4টি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হলে প্রতি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এখানে বর্গাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে আপনার 10 মিটার, তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল হবে
আমরা জানি যে বাহু গুণ বাহু, তো আমরা লিখলাম বাহু গুণ বাহু লিখলে 100 মিটার পাইলাম। এখন যেহেতু 4টা ত্রিভুজ বানানো হয়েছে তাহলে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল বসে, এখন আমরা জায়গার ক্ষেত্রফল পাইছি আমরা 100 আর ত্রিভুজ পাইছি আমরা 4টা, তো 4 দ্বারা যদি ভাগ করি ত্রিভুজ 4টা সমান, 4 দ্বারা যদি ভাগ করি তাহলে একটা ত্রিভুজ আমরা পাবো 25 মিটার। এভাবে আমরা বের করতে পারি। একইভাবে 33 নম্বর দেখেন, একটি মাঠের প্রস্থ আরও 10 মিটার বেশি হলে একটি অত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠ হতো। তাহলে প্রস্থ ধরলাম আমরা x মিটার ধরলাম, আর আমরা জানি যেহেতু বর্গাকার বলছে তাই দৈর্ঘ্য প্রস্থ সমান। এখন 10 মিটার বাড়াইলে, তাহলে 10 মিটার বাড়াইলে প্রস্থ হবে x+10। তাহলে এই যে x+10 প্রস্থ বলেন বা দৈর্ঘ্য ফাইলেন, এটা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহু। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার মানে x+10 অল স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই বাহু স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 10,000 দেওয়া আছে, এটা লিখলাম। এখান থেকে আমরা x এর মান বের করলাম, x হচ্ছে 90। তাহলে আমরা বললাম যে মানে এই যে প্রস্থটা যেটা সেটা হচ্ছে 90। তো বেশিরভাগ অঙ্ক দেখা যাবে এভাবে আমরা করলে সকল অঙ্ক দেখা যায় মিলে। আমরা এখানে যেগুলো আছে সবগুলো এই একই নিয়মে দেখা যায়, আপনি ইচ্ছা করলে আপনি পারবেন সবগুলো। এখানে যতগুলো অঙ্ক আছে এখানে বেশিরভাগ অঙ্ক দেখবেন যে এগুলো বিভিন্ন পরীক্ষা আসে না, অনেকগুলো দেখবেন 2001 সালে 2000 সালে আসছে, যেটা 20-25 বছর আগে। এত পুরাতন প্রশ্ন আমরা না দেখাটাই ভালো মনে করি। এখানে আপনি খেয়াল করে দেখেন 2টি চাকার পরিধি দেওয়া আছে আর তাদের ব্যাসার্ধ নির্ণয় করতেন। তাহলে আমরা জানি পরিধি সূত্র হচ্ছে 2πr। প্রথম আমরা লিখলাম, পরেরটাও আমরা লিখলাম 2πr, যেহেতু দুইটা চাকার পরিধি, তাই দুইটা চাকার প্রথম চাকার পরিধি লিখলাম 2πr1, আরেকটা চাকার পরিধি লিখলাম 2πr2 দিলাম, সমান দিলাম। এখান থেকে কাটটা শুরু করলাম, দেখেন উভয় পক্ষে 2π বাদ দিলে r1 r2 থাকলো, আর এই দিক দিয়েও আমরা কাটটা শুরু করলাম, শুরু করে দেখলাম যে 1:2 পাইলাম। এভাবে আমরা সহজে বের করতে পারি। একইভাবে আরেকটা দেখেন, এখানে দেওয়া আছে 49টা। দেখেন একটি গাড়ির চাকা মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তাহলে দেখেন 1 মিনিটে 12 বার ঘুরে, 1 মিনিট মানে হচ্ছে আপনার 1 মিনিট কিন্তু হচ্ছে আপনার যে 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে 60-রে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, কারণ 60 সেকেন্ডে সে 12 বার ঘুরে, তাহলে একবার ঘুরতে তার সময় লাগে আমরা পাইলাম 5 সেকেন্ড পাইলাম। কীভাবে আমরা লিখবো যে 12 বার ঘুরে সমান 60 সেকেন্ডে, সুতরাং একবার ঘুরে কম সেকেন্ডে, 60-রে 12 দ্বারা ভাগ করলে 5 সেকেন্ড। তাহলে চাকার পরিধি যেহেতু হচ্ছে 360 ডিগ্রি, কারণ একটা বৃত্ত যা 5 সেকেন্ডে ঘুরে, তাহলে আমরা বলতে পারি যে মানে যেহেতু 5 সেকেন্ডে আমরা দেখলাম যে একবার ঘুরতেছে, তাহলে একটা চাকার কিন্তু পরিধি 360 মানে একটা বৃত্তর, তাহলে আমরা বলবো যে 5 সেকেন্ডে সে 360 মানে একবার ঘুরতে দিতেছে। একইভাবে এখানে দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে আপনার একটি চাকা ঘন্টায় 1400 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? তো একদম ইজি, আপনি লেখেন যে ঘন্টা মানে কি, সেটা হচ্ছে 3600 সেকেন্ড। বলবো 3600 সেকেন্ডে ঘুরে 1400 বার, 1 সেকেন্ডে ঘুরে কত, আর 1 সেকেন্ডে ঘুরে কতবার, এটাই তো এখানে দেওয়া আছে। একইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে দিয়েছে একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে 90 বার ঘুরে, তাহলে আমরা যদি বলি যে 60 সেকেন্ডে ঘুরে 90 বার, সুতরাং 1 সেকেন্ডে ঘুরে, দেখেন এখানে লেখা আছে 90 বার ঘুরে সমান 60 সেকেন্ড, 90 বার ঘুরে কিন্তু 60 সেকেন্ডে। আমরা এইভাবে লিখতে পারি যে 60 সেকেন্ডে ঘুরে 90 বার, 1 সেকেন্ডে ঘুরে কতবার। আর সাথে এখানে দেখেন এরা কি করছে, একই সাথে দুইটা কাজ করে ফেলছে, যে আমরা জানি ঘোরার পরে একবার ঘুরলে কিন্তু 360 ডিগ্রি, তাই তারা 360 ডিগ্রি গুণ দিয়ে একসাথে বের করে ফেলছে 540। আমরা এভাবে করব না, আমরা ওই যে উপরে যে আমরা করছি সেটা আমরা করব। এখানে যে দেওয়া আছে এটা আমরা যে করছি, এই যে 49 নাম্বারটা এভাবে আমরা করব। এইসব করলে এদের মতো আমরা না করলে সবচেয়ে ভালো হয়। এখানে খেয়াল করে দেখেন একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে মোট পথ হচ্ছে আপনার 1500 মিটার, আর চাকার পরিধি হচ্ছে 5 মিটার। তাহলে 5 দ্বারা 1500 ভাগ দিলে দেখবো আমরা 300 বার ঘুরে। কেন? চাকার পরিধি মানে চাকার ব্যাটটা, চাকা একবার ঘুরলে 5 মিটার যায়, তাহলে আমরা লিখতে পারি যে 5 মিটার যায়, মানে হিসাব করলে যে 5 মিটার যায় একবার ঘুরলে, 1 মিটার যায় কতবার ঘুরলে, আর 1500 মিটার যায় কতবার ঘুরলে আমরা বের করতে পারি। এটা 99 সালে আসছে, দেখা দরকার নাই। এত পুরাতন প্রশ্ন আমরা যদি না দেখি তাহলে ভালো হয়। এগুলো বিভিন্ন সালে আসে না, এরা নিজেরা বানাই দিচ্ছে। অধ্যায় 12 দেখেন, জ্যামিতির স্থানাঙ্ক ও দূরত্ব নির্ণয় দেওয়া আছে। জ্যামিতির স্থানাঙ্ক ও দূরত্ব নির্ণয়ের সূত্র এখানে আমরা দেওয়া আছে। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে নিচের দিকে আমরা যদি প্রশ্নে যাই তাহলে বুঝতে পারবো। এখানে খেয়াল করে দেখেন এটা 1998 সালে 2005 সালে আছে, তো আমরা এটা আমরা যদি না দেখি তাহলে তবে একটু দেখে নিই। এখানে বলছে দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে তাদের দূরত্ব নির্ণয় করে। দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের দূরত্ব সূত্র হচ্ছে আপনার √x1 - x2 অল স্কয়ার দিয়ে প্লাস y1 - y2।
তাহলে খেয়াল করে দেখেন প্রথম বিন্দুটা দেওয়া আছে 6 6, প্রথমটা ধরবেন x1, পরেরটা ধরবেন y1, আর 2 নম্বর যে বিন্দু আছে প্রথমটা ধরবেন x2, 2 নম্বর বিন্দু যেহেতু, আর y এর ধরবেন y2। তাহলে আমরা যেহেতু সূত্র হচ্ছে গিয়ে দুইটা বিন্দু দেওয়া থাকলে তার দূরত্ব সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2। তাহলে x1 হচ্ছে গিয়ে আপনার প্রথম 6 যেটা এটা, আর x2 হচ্ছে গিয়ে আপনার যে ওই যে 2 যেটা আছে এটা, আর এদিকে y1 হচ্ছে গিয়ে y1 হচ্ছে এটা 1 মানে হচ্ছে গিয়ে আপনার এই যে প্রথম যে বিন্দুটা এটা হচ্ছে গিয়ে 1, আর পরে বিন্দুটা হচ্ছে 2, প্রথমটাকে বলা হয় x, পরেরটা বলা হয় y। এভাবে আমরা বের করে নেব, সহজে আমরা এখান থেকে বের করতে পারি। তো আমরা যদি খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে 8 নাম্বারটা, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সমীকরণটা আমরা লিখলাম সমান দিয়ে, এখান থেকে আমরা দেখলাম x/3 + y/2 = 0 নির্ণয় করলাম। তখন আমরা বলবো যে x অক্ষকে ছেদ করলে y হচ্ছে 0, আর y অক্ষকে ছেদ করলে হচ্ছে আর x হচ্ছে 0। তো যেহেতু বলছে x অক্ষকে ছেদ করছে তাহলে 3 0 হবে। x অক্ষকে ছেদ করলে কিন্তু y = 0। এখন প্রশ্ন হতে পারে কীভাবে, আমরা যদি একটা অক্ষ আঁকি, খেয়াল করে দেখেন এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এখন বলছে বিন্দুটা বলছে x অক্ষকে ছেদ করছে, তাহলে বিন্দুটা যদি আপনি ধরেন বিন্দুটা হচ্ছে এই জায়গার মধ্যে বিন্দুটা, এখন এই জায়গার মধ্যে যদি বিন্দুটা থাকে তাহলে দেখেন y তাহলে কত হবে, y তো 0, কারণ উপরেও যায় নাই নিচেও যায় নাই, x এর রেখার মধ্যেই তারা কিন্তু রয়ে গেছে। তাহলে ধরেন x এর মান হচ্ছে, তো আপনি ধরেন এখানে 1 2 3 ধরে নিলাম, তাহলে x এর মান হচ্ছে 3 আর y এর মান 0। y এর মান 1 দিলেও তো x রেখা মানে সাইডে উপরের দিকে উঠবে বা নিচের দিকে যাবে, কিন্তু y এর মান 0 দিকে তো x রেখার মধ্যে থেকে গেছে। তাহলে বোঝা গেল যে x অক্ষকে ছেদ করলে y হচ্ছে 0 আর y অক্ষকে ছেদ করলে x হচ্ছে 0। তাই এখানে আমরা দেখলাম যে x অক্ষকে ছেদ করছে যেহেতু, তাহলে y এর মান হবে 0, তাহলে x এর মান হবে 3 হবে, কারণ x/3 যেটা এটা আমরা নেব, এটা হচ্ছে কি আপনার বিন্দু, এটা হচ্ছে আপনার মান। আর y এর মান যে 2 আছে এটা নিব না, কারণ আমরা বলছি যে x অক্ষকে ছেদ করছে, তাহলে তো y 0 হয়ে যাবে। তো এখানে অঙ্কগুলো আসে না পরীক্ষায় তেমন, এগুলো অনেক পুরাতন বা দেখা যায় 2004 সালে অনেক আগের প্রশ্ন, এখানে আমরা এগুলো না দেখি, আর যেগুলো আসছে লেটেস্ট আছে সেগুলো আমরা দেখব। অনেকগুলো আছে পুরাতন, সেগুলো আমরা যদি না দেখি ভালো হয়, অনেকগুলো আছে নতুন। এখানে দেখেন দুইটা বিন্দু দেওয়া আছে, নিচে কোন সমীকরণের উপর এই বিন্দু দেওয়া অবস্থায় সমীকরণ বসে, দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণের সূত্র হচ্ছে আপনার x - x1, নিচে হচ্ছে x1 - x2 = y - y1, y1 - y2। x কিন্তু থাকবে, yও থাকবে, আর x1 আর x2 এগুলো কি, এই যে প্রথম বিন্দুটা 1 - 1, এই বিন্দুগুলোকে বলা হয় 1 বলা হয়, মানে প্রথম বিন্দু, প্রথমটা বলবো x1, পরেরটা বলবো y1, আর 2 নম্বর বিন্দুটা যা 3 5, প্রথমটা বলবো আমরা x2, পরেরটা বলবো y2, মানে প্রথমটাকে বলা হয়, প্রথম সংখ্যাটা বলা হয় x, পরেরটা বলা হয় y। যেহেতু এটা প্রথম বিন্দু তাই দুইটাই 1 হবে, আর পরেরটা আমরা লিখবো দুইটা 2 লিখবো, এভাবে আমরা মানে লিখতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মভাবে মানে প্রযোজ্য। তো এটা ছিল এই অধ্যায়ের মানে আলোচনার বিষয়।